তিনি কতটা সত্যি বলেছে আর আম্মু এটা যে বলেছে সেটা তো আমি তো নিজ কানে শুনিনি। আমরা তো দেখিও নি আর নিজ কানে শুনিও নি। আর কেন উকিল ডাকতে চেয়েছে সেটা তার এখন আমি বলতে পারবো না, কারণ আম্মু যিনি বলেছে তিনি তার দুনিয়াতে নেই। আর আপনারা, আমি তো মামাকে বললাম আমরা 3 দিন পরে সকল কিছু সাবমিট করব। যদি আপনাদের কাছে মানে যদি শিল্পী সমিতির কাছে প্রমাণ হয় আমরা অপরাধী রেখে দিচ্ছি। এখানে যে প্রশ্নগুলো উত্থাপিত হলো আশা করি আপনাদের তদন্তে এই প্রশ্নগুলো একটা জায়গা করে নেবে। আশা করি এই উত্তরগুলো আপনি 3 দিন পর দিবেন যে প্রশ্নগুলো আসলে সর্বশেষ কি বলবেন আসলে। আচ্ছা, আর উনি ইঞ্জিনিয়ার রিপোর্ট, উনি ওনার মেয়ের জামাই, উনি আমাদের কাছে মুহূর্তে লিখে নিয়ে গেল, দুজনকে নিয়ে যাচ্ছে 3 দিনের মধ্যে উনি সাবমিট করবে সবকিছু। ওনাকে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারবে। আচ্ছা, আমি এখন কোশ্চেন জানি, যেটা হচ্ছে যে আপনাদের সাথে আলোচনায় কোশ্চেনগুলো বেরিয়ে আসছে, মানে আপনারা আসলে কোন কোন ব্যাপারগুলো স্পেসিফিক্যালি জানতে চান, এগুলো আমি নোট ডাউন করে নিলাম মাথায়। সেকেন্ড থিং হচ্ছে যে এই ঘটনাটা সুষ্ঠু তদন্ত একজন পরিবারের সদস্য হিসাবে আমি প্রথম থেকে বলে আসছি যে যা করার যা সাপোর্ট দেওয়ার আমি দিব। আপনাদের সাথে শিল্পী সমিতির সাথে আমার প্রেসিডেন্ট মহোদয়, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সবাইকে আমি বলছি যে আমাদের পক্ষ থেকে সমস্ত সাপোর্ট থাকবে। কারণ আমি আমার অঞ্জন আন্টি, যে ওনার বোন যে রঞ্জন আন্টির সাথে প্রতিটা মুহূর্তে আমি ডিসকাস করে এ পর্যন্ত আসছি। সেকেন্ড থিং হচ্ছে যে আপনার আমাদের এই তদন্ত রিপোর্টে কি থাকবে আমি একটু বলি, যেটা হচ্ছে যে হসপিটালে না নেওয়ার থেকে শুরু করে আমার এখানে যখন ইমার্জেন্সিতে নেওয়া হলো তখন যে সিমটম দেখে ইমার্জেন্সি থেকে আইসিইউতে পাঠানো হলো, সে তো রোগ সিমটম দিচ্ছে, আমি সেই নোট ডাউনটা বের করলে আমি দেখবো ইনিশিয়ালি ওনার কি প্রবলেম ছিল। ঠিক আছে, আমার কেস সামারিটা বের করছিলাম, এটা আমি যখন শিফট করবো চিন্তা করছিলাম এই কেস সামারিটাতে টোটাল জিনিসটা আছে। ঠিক আছে, আমার এই হসপিটাল থেকে ইউনাইটেড থেকে পিজি নেওয়া এবং লাইফ সাপোর্টে নেওয়া, সর্বশেষ উনি চলে যাওয়া, এই ইন বিটুইন যতগুলো ঘটনা আছে সবগুলো ঘটনা জানার চেষ্টা করব। যেহেতু ওনারা খুব মানে এইভাবে আমাকে একটা দায়িত্ব দিয়েছে, আমি সেই দায়িত্বটা আপনাদের সহযোগিতা খুব লাগবে। হ্যাঁ, আমার হয়তো আপনাদের সাথে কারো কথা বলতে হইতে পারে আমার পরে। তারপরে আসেন আপনার তার স্থাবর কি ছিল, কি আছে না আছে। আমি যেহেতু পরিবারের কাছাকাছি একদম না হইলে আমি সদস্য অনেক কিছু জানি। লাস্ট 5 to 8 ইয়ার্স আমি মোটামুটি তাদের সাথে মোটামুটি এঙ্গেজ ছিলাম। তো আমি সেই সমস্ত জিনিসগুলো আমি জানার চেষ্টা করব, যে কোন জমিটা বিক্রি হলো কি হলো না, আসলে জমি ছিল কি ছিল না, থাকলে কোথায় গেলো, কার কাছে বিক্রি করলো, স্পেসিফিক ওই লোকের কাছে যাবো। হ্যাঁ, এর মধ্যে কোনো ডকুমেন্ট যদি থাকে ডকুমেন্ট কালেক্ট করবো, কোনো ব্যাংকিং যদি লেনদেন হয় সে ব্যাংকিং লেনদেনটা কালেকশন, কোন ব্যাংকে হয়েছে সমস্ত কিছু জেনে আমি প্রতিবেদনটা ওনার বরাবর দিব। ঠিক আছে, অবশ্যই আমার সাথে কিন্তু একজন পুলিশ অফিসারও কাজ করবে। ঠিক আছে, আমি ব্যাপারটা বলিনি, এটাতে শুধু আমি না এটা না, আমার সাথে উনি কিন্তু একজন পুলিশ অফিসার দিয়েছেন। ওনার সহযোগিতা আমি যে কোনো সময় চাইবো উনি দিবেন। সব কিছু শেষ করে ওনাকে দিব, দেওয়ার পরে আমরা আপনার সামনে আসবো, আপনাদের সামনে এসে উনি যখন আপনাদেরকে বলবে প্রতিবেদনের যে রিপোর্টটা এই দিস যখন ডিক্লেয়ার করবেন, তখন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে 100% আপনাদেরকে জানতে চাই। মনির বিরুদ্ধে প্রধান যে অভিযোগটা উঠছে অবহেলার অভিযোগ, এবং একজন সাংবাদিকও বললেন যে তার মার সঙ্গে তার সম্পর্কটা ভালো ছিল না, বা বিপ্লব শরীফ এবং আপনি এগুলো সব তদন্তে বেরিয়ে আসবে। না ওটা না, আপনারা তো 8 বছর আপনার সাথে ভালো সম্পর্ক তাদের ফ্যামিলি, আপনি কি জানতেন মানে মনির বিরুদ্ধে এখন যে কথাগুলো উঠছে অবহেলার অভিযোগ, সেটা আপনি অবগত আগে থেকে ছিলেন কিনা যে মনির সঙ্গে অঞ্জনা? আমি বলি যে মানে আমার শাশুড়ি যিনি প্রয়াত অঞ্জনা আন্টি, আমি তো ওনাকে আন্টি বলতাম, আমি মাঝে মাঝে জিজ্ঞেস করতাম অ্যাকচুয়ালি এই সমস্ত ওরা অনেক ব্যাপার হাইড করতো আমার কাছে, নট অনলি এই জিনিসটা, অনেক কিছুই, এটা আমি প্রতিবেদনের পরে বলবো। তো এই তাদের ভিতরে যে ইন্টারনালি প্রবলেম ছিল সেটা আমাকে কখনই বলেনি, না সে না আমার শাশুড়ি। বিপ্লব ভাই, উনি যখন বেডে গেলেন কারো কাছে উনি নিজে কোনো অভিযোগ করে গেছেন কিনা? কেননা মনির বিরুদ্ধে যদি এখন তার স্টেটমেন্ট না থাকে, মনিকে আমরা মানসিকভাবে হেনস্থা করতে পারি না। এখন বড় যেটা বিষয় হচ্ছে মনি তার নিজের ছেলে না বিধে আমরা তাকে মানসিকভাবে হেনস্থা করছি, এটা হতে পারে। যদি নিজের ছেলে হতো আমরা এই লেভেলে প্রশ্নটা করতে পারতাম না। আপনি বলছেন তার বোনের মতো, আপনি জানতেন কিনা যে মনি তার পালিত মাকে বা তার মাকে এভাবে অবহেলা করেন? এই জিনিসগুলো আগে থেকে জানতেন কিনা? যদি জানতেন তাহলে আপনারা কেন তার খোঁজ খবর রাখার ব্যবস্থা করলেন না? আপনাদের তার প্রতি এত সহানুভূতি কেন আপনারা এখন এটা করছেন? এটা একটা প্রশ্ন। আর অঞ্জনা আপা বেডে বসে তিনি কারো কাছে তার বিরুদ্ধে অভিযোগ করে গেছেন কিনা? না থাকলে আমরা কি এই ধরনের সিচুয়েশনে মনিকে আমরা ফেলতে পারি কিনা? আপনি কি বলবেন? আচ্ছা, স্পষ্ট বুঝিয়ে দিয়ে এক কথা বুঝে নেবেন। মনি তো বলে গেছে নাকি যে 22 তারিখে তার মা স্ট্রোক করছে, মানে আমাদের আপা 22 কি 23 তারিখ। তা এইখানেই বুঝে নেন যে 25 তারিখে ইলিয়াস কাঞ্চন, আমাকে বলতে দাও, 24 তারিখ রাত 12টায় কিংবা 25 তারিখে আমরা কাঞ্চন ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা জানাইছি।
সেই পোস্টটা কি অঞ্জনা পা শিশুতে বসে দিছে না। নাকি মনি দিছে? হ্যাঁ আমি এটা বলি। আচ্ছা, মনি দিছে। হঠাৎ করে আপনারা নায়িকা আন্নাকে চিনেন, নায়িকা মুক্তিকে চিনেন, আমাকে চিনেন, হঠাৎ করে আমরা আনফ্রেন্ড হয়ে যেতাম। অঞ্জনা আপাকে জিজ্ঞাসা করতাম, বল ভাই আমি তো জানি না, আবার মনি এগুলা ঠিকঠাক করে নিত। টোটাল মাঝেই ছিল মনি। অঞ্জনা আপা কখনোই তার নিজ গতিতে চলতে পারেনি। এই মনি, আমি তাকে পাবনায় নিয়ে গেলাম অঞ্জনা আপাকে, আর রোজ নামে যে 86 লক্ষ টাকা বাপের নষ্ট করে নায়িকা এবং গায়িকা হয়েছে, প্রডিউসার হয়েছে, এদের নিয়ে গেলাম। এই মনি তখন অঞ্জনা আপাকে আমার সামনে শাসাইছে, এই তুমি জানো, এই তুমি আমাকে বলতে দাও, আমাকে কোশ্চেন করতে, এই তুমি জানো এখন তোমাকে গাড়ি থেকে নামাই দেবো। আমি গাড়ি চালানো রাইখা আমি বললাম মনি এইটা কি? তখন মনি তাকে আপা ডাকতো, আপা বলছে ভাই আসা যান, গাড়ি চালাই যান। মনে আছে তোমার এগুলা? আমার মনে আছে। আমি রাতের অন্ধকারে তোমার বাড়িতে গেছি, তোমার জন্মদিনে কেক